তোমাদের যেটা কথা দিয়েছিলাম যে আমি পুরী সি বিচে এসে তোমাদের সঙ্গে সকাল সকাল মর্নিং ব্লগ করবো। জলের গতি বদলে গেছে, দোকানপাট বদলে গেছে, সব কিছু অনেক কিছু চেঞ্জ। এই ঝড়টাতে জলটা আরো বাড়তে পড়ে জলই পুকুরে। আমরা লাস্ট পুরী ট্যুর করেছি আমি, সুপর্ণা, ছেলে সবাই মিলে 2016। তারপরে তো হয়ে গেল আমপান। আমরা অনেকবার আসার চেষ্টা করেছিলাম, কোনো কারণে উঠতে পারিনি। তখন এদিককার টান্না সবই দেখেছি। হ্যাঁ, আমপানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের আর আসা হয়নি। ঠিক আছে, হাসি কি কালকে সারা রাত্রি ছেলেটা আমার ঠিক মতো ঘুমোতে পারিনি। হ্যাঁ, আজকে মজা করবে, তাই তো। আবার পথ চলা শুরু। আগের পর্বে তোমরা দেখলে কিভাবে আমরা কলকাতা থেকে পুরী যাত্রা শুরু থেকে শেষ করেছিলাম, তার ডিটেইলিং প্রোগ্রামিং তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এবারের অংশে তোমরা দেখবে সকালে সি বিচ, রুম ডিটেইলিং, লাঞ্চ এবং তারপর ছোটো ছোটো কিছু ভিজিটিং প্লেস। এবং তার আগে বলবো, আমাদের চ্যানেলটা শুধু দেখলেই হবে না, তাকে প্রচুর লাইক, কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের যেটা কথা দিয়েছিলাম গুড মর্নিং, যে আমি পুরী সি বিচে এসে তোমাদের সঙ্গে সকাল সকাল মর্নিং ব্লগ করবো। কালকে যে ব্লগটা আমাদের ছিল ট্রাভেল, আমরা কী করে কলকাতা থেকে জার্নি করে শালিমার হয়ে খড়গপুর, ভদ্রক, বালাসর হয়ে আমরা ভুবনেশ্বর, কটক, খুর্দা রোড হয়ে আমরা পুরীতে আসলাম। এই মুহূর্তে রাত্রে এসেও আমরা তোমার দেখি তো তোমাদের কোন হোটেলে আমরা উঠেছি, সেই হোটেলে সব কিছু ডিটেলসই তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আমরা এই মুহূর্তে কোনো বড় হোটেলে উঠিনি,
আমাদের চেনাশোনা অনেকদিন আগেকার, মানে আজ থেকে 5-6 বছর আগে এসেছিলাম যখন মানে বিয়ের পর আমরা এসেছিলাম, তখন যে হোটেলে উঠেছিলাম বা সেই হোটেলের পাশেই একটা ফুডিং হোটেলে আমরা খাওয়ার জন্য যেতাম, লাঞ্চ এবং ডিনার করতাম। সেখানে যে হোটেলের যে মালিক ছিল, হ্যাঁ, মানদাতার বলে, তো তাকেই আমরা ফোন করেছিলাম। তো সে নতুন একটা ইয়ে করেছে, রেস্টুরেন্ট করেছে, মানে গেস্ট হাউস করেছে, হ্যাঁ, ঠিক লাইট হাউসের একটু পিছন দিকে। তো সেখানেই আমরা বেসিক্যালি উঠেছি। হ্যাঁ, ছোটোর মধ্যে বেশ ভালো, ডবল বেডরুম আছে 800 টাকা। হ্যাঁ, সেখানে অ্যাটাচ বাথরুম নেই এবং বাকি সবগুলোতেই অ্যাটাচ বাথরুম আছে। হ্যাঁ, 550 থেকে নন এসি রুম, 700 টাকায় হচ্ছে এসি রুম। ঠিক আছে, ডবল এসি রুম হচ্ছে এই মুহূর্তে 1000 থেকে 1200 টাকা, কারণ এখন সিজন চলছে। তো আজকে মারা সবে রাত্রের ট্রেন, মানে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কালকে রাত্রিবেলায় 10:30টায় ওখান থেকে, মানে 10:40 রওনা দিয়েছে। ঠিক আছে, 10:40 রওনা দিয়ে কালকে আমাদের এখানে আসলো। রাত্রি 10:40 রওনা দেওয়ার পর এই সকালবেলায় 7টার সময় পুরীতে নেমেছে। পুরী স্টেশনে নেমে ফোন করেছিল, ওরা ওখান থেকে গাড়ি ধরে আসবে, তারপরে মারা রুমটা, এসি রুমটা পাবে। আর বেসিক্যালি পিসিদের যে দুজন পিসি আমাদের এসছে, মানে সুপর্ণার এক পিসি হয়, সন্ধ্যা পিসি, কৃষ্ণা পিসি এবং তার হাজবেন্ড শ্যামা পিসামশাই, তারা এই 800 টাকার রুমটায় থাকবে। তো যাই হোক বন্ধুরা, বেশি কিছু বলছি না। ঠিক আছে, এই মুহূর্তে আমরা আছি পুরীর সি বিচে আছি। যেটা বলছিলাম, আমরা লাস্ট পুরী ট্যুর করেছি আমি, সুপর্ণা, ছেলে সবাই মিলে 2016। তারপরে তো হয়ে গেল আমপান। আমরা অনেকবার আসার চেষ্টা করেছিলাম, কোনো কারণে উঠতে পারিনি। তখন এদিককার টান্ডা সবই দেখেছি। হ্যাঁ, আমপানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের আর আসা হয়নি। আমরা যখনই আসি আমাদের সবসময় প্ল্যান থাকে এই লাইট হাউসের এখানেই আমাদের ডিল করা, কারণ লাইট হাউসের এদিকে আমাদের এখানে, মানে আমরা বেসিক্যালি খুব ভালো করে এখানে থাকতে পারি। এই জায়গাটা ফাঁকা বলে, স্বর্গদ্বারও ভালো, কমের মধ্যে অনেক হোটেল পাওয়া যায়, কিন্তু এই স্বর্গদ্বারের থেকে এই জায়গাটা কী হয়, একটু ফাঁকা আর একটু বেশি কনজেস্টেড না, আর আরাম করে এখানে আমরা মজা করতে পারি। তো সেই কারণেই আমাদের লাইট হাউসের এখানে আমরা যখন মানে পরপর দুপুরই যখন আমরা এখানে এসেছি, আমরা এসে উঠেছিলাম আইভরি স্যান্ডে উঠেছিলাম। মানে প্রথমবার আমরা উঠেছিলাম ওই পুলিশ থানার ওখানে, ওটা কোনো একটা মদক ট্রাভেলস ছিল, আমাদের ঠিক করে দিয়েছিল প্রথমবার যখন আমরা বিয়ের পর এসেছিলাম 2012 শেষে 2013-তে আমরা এসেছিলাম। ঠিক আছে, তো ওই মুহূর্তে আমরা কি 2013-তে যখন এসেছিলাম, 2012-তে এসেছিলাম, তখন জাস্ট পুজো দিতে এসেছিলাম বিয়ের পরে। তারপরে আমরা আসলাম, ছেলে হয়ে যাওয়ার পর আসলাম। তখন যখন এসেছিলাম আমরা সঞ্জয়দাকে বলে আমরা করেছিলাম হচ্ছে আইভরি স্যান্ডে করেছিলাম, এই এখানেই লাইট হাউসের এখানে। বেশ আমরা ভালোই মজা দিয়েছিলাম। আমরা তারপরে এই আইভরি স্যান্ডে বাবা মাকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, বাবা মা এসে ঘুরে গেছে। যাচ্ছি বলে এখানে যাচ্ছে, আসল কথা ছেলে এখানে আছে আমার সাথে, ও বেশি মজা করছে। ঠিক আছে, দারুণ মজা করছে, এনজয় করছে, দারুণ, অসাধারণ। দেখতে পাচ্ছ, এই দেখো, ও আমাকে নিয়ে বলছে যে আমি এখন তো ব্যাগ, ল্যাপটপ সব ক্যামেরা নিয়ে এসেছি। ও আমাকে এখন বলার চেষ্টা করছে যে আমি সি বিচে যাবো, এখনই আমরা চান করে এই মুহূর্তে করছি না, একটু পরে যাব, হোটেলে খাওয়া দাওয়া করে আসবো, তারপরে আমরা ওকে ছুঁড়ে এবার আমরা আজকে ফেলে দেবো জলের মাঝখানে। ঠিক আছে, হাসি কি, কালকে সারা রাত্রি ছেলেটা আমার, হ্যাঁ, ঠিক মতো ঘুমোতে পারিনি। হ্যাঁ, আজকে মজা করবে, তাই তো? ইয়াস।
সুপর্ণা, যাই হোক, যেটা বলার, বিয়ের সময় আমরা এসেছিলাম 2012, তারপরে আমরা আবার আসলাম 2016, ঠিক আছে? তো এই দুটো এক্সপিরিয়েন্স তোমার কাছে ছিল, আর এবারে এক্সপিরিয়েন্স কেমন যদি একটু শেয়ার করো সবার সামনে, তাহলে খুব ভালো হয়। জলের গতি বদলে গেছে, দোকানপাট বদলে গেছে, সব কিছু অনেক কিছু চেঞ্জ। এই ঝড়টাতে জল দিন আরো আগের মধ্যে জলই পুকুরে জলবে কি ধুতেও আছে পুরি সারা জীবন একই রকম, কখনো বদলা সব এক। আর পুরি এখন মনে আছে এই ছোট্টবেলায় এটাকে নিয়ে এসেছিলাম, তখন নামতে পারতো না, আর এখন কি নামছি মোটামুটি। কিছুটা সময় ফ্যামিলির সাথে কিছু না বলা মুহূর্ত, সেখান থেকে আমাদের রেস্টিং প্লেস দ্য রেস্টিং। ওয়াচটাওয়ারের পাশ দিয়ে হেঁটে আসলেই হোটেল দীপগঙ্গা পড়বে, তার পাশের গলি দিয়ে পেছনের রাস্তা, একটু হেঁটে আসলেই পুরনো থানা ছিল, যেটা এখন উঠে গেছে, তার পাশ দিয়ে একটু হাঁটলেই ডানাতেই পড়বে আমাদের ডেস্টিনি প্লেস দ্য রেস্টিং। আগের দিন আমরা এই হোটেলে এসেছিলাম, আমরা দোতলার একটি রুমে। বেসিক্যালি আমাদের যেটা বুক করা ছিল, সেটা যাদের নামে বুক ছিল তাদের ট্রেন পরদিন সকালে ছিল বলে হোটেল কর্তৃপক্ষ আমাদের ফ্রি অফ কস্টে 2 বেডরুম রুম আমাদের দিয়েছিল ওই রাতটা কাটানোর জন্য, কিন্তু বেশিদেরটা তাদের নামেই ছিল বলে তারা তাদের রুমে চলে গেছিল।
সকালে মা বাবা আসলে মানে পরের দিন অ্যাজ ইউজুয়াল রুম অ্যালোকেট করা হয়, 2টো নন এসি রুম, একটি এসি রুম। তার ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। রুমের এলোটেটের পর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। আমরা লাঞ্চ করলাম এবি রেস্টুরেন্টে। আমরা এখন আমাদের হোটেল থেকে বেরিয়ে এই এবি রেস্টুরেন্ট, এখানে আমরা আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য। তা আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে সুপর্ণা 2টি পিসামশাই ভেজ থালি অর্ডার করেছে এবং মা কাতলা থালি, বাবা কাতলা থালি, ছেলেও কাতলা থালি, আমার জন্য কাতলা থালি করা হয়েছে। থালিতে কী কী আছে এখনও পর্যন্ত জানি না, আসলে পরেই আমরা জানতে পারবো। বুঝতে পারছো সবার কথা। তো থালিটা দিই, থালিটা দেওয়ার পর তোমার সাথে শেয়ার করবো। সেখানে আমরা অর্ডার করলাম 4টি নন ভেজ, 4টি ভেজ থালি।
লাঞ্চের পর বেরিয়ে পড়লাম আমরা একটা ছোট্ট ট্রিপে। অটো চলে আসলো। আজ আমরা চলে যাব একটি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। এবারে ডেস্টিনি হলো শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। আসুন জেনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস। পূর্বমনায় শ্রী গোবর্ধন পীঠম বা গোবর্ধন মঠ হল হিন্দু ধর্ম এবং অদ্বৈতবাদের মতবাদ অদ্বৈত বেদান্ত সংরক্ষণ ও প্রচারের জন্য দার্শনিক সন্ত আদি শঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত 4টি মূল পীঠমগুলির মধ্যে একটি। ভারতের উড়িষ্যার পুরীতে অবস্থিত 5টি পীঠমের মধ্যে এটি পূর্ব অমায়না পীঠম, অন্যটি দক্ষিণ শৃঙ্গেরি সারদা পীঠম যেটা আছে কর্ণাটকে, পশ্চিমে দ্বারকা সারদা পীঠম যেটা আছে গুজরাটে, এবং একটি আছে পশ্চিমে দ্বারকা সারদা পীঠম গুজরাট পশ্চিমে। উত্তরে এটি জগন্নাথ মন্দিরের সাথে যুক্ত। তাদের বেদান্তিক মন্ত্র বা মহাবাক্য হল প্রজ্ঞানম ব্রহ্ম এবং আদিশঙ্কর দ্বারা সূচিত ঐতিহ্য অনুসারে একটি হ্রদের উপর কর্তৃত্ব রাখে। মঠের প্রধানকে শঙ্করাচার্য বলা হয়। উপাধিটি আদিশঙ্কর থেকে এসেছে। এখানকার দেবতারা হলেন জগন্নাথ মানে বিষ্ণু এবং দেবী হলেন বিমলা মানে ভৈরব। এখানে আদিশঙ্কর কর্তৃক স্থাপিত গোবর্ধননাথ কৃষ্ণ ও অর্ধনারেশ্বর শিবের শ্রী বিগ্রহ রয়েছে। ভারতীয় উপমহাদেশের সমগ্র পূর্বাংশে শ্রী গোবর্ধন পীঠের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে ভারতের বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ থেকে রাজমুন্দ্রি, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মেঘালয়, তেলেঙ্গানা, ত্রিপুরা, মিজোরাম এবং উত্তরপ্রদেশের প্রয়াগ পর্যন্ত। নেপাল, বাংলাদেশ এবং ভুটান দেশগুলির পাশাপাশি দক্ষিণ পূর্ব এশীয় এবং তিব্বত অঞ্চলগুলিকে গণিতের আধ্যাত্মিক অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়। পুরী, প্রয়াগরাজ, গয়া এবং বারাণসীতে এই মঠের অধীন কয়েকটি পবিত্র স্থান।
ঐতিহ্য অনুসারে 13 থেকে 15 শতকে প্রতিষ্ঠিত গোবর্ধন মঠ হল আদি শঙ্কর দ্বারা প্রতিষ্ঠিত 4টি প্রধান প্রতিষ্ঠানের মধ্যে একটি, যা পরবর্তী ঐতিহ্য দ্বারা বৈদিক হিন্দু ধর্মের পুনর্জীবনকারী হিসাবে বিবেচিত হয়। শঙ্করের 4 প্রধান শিষ্য পদ্ম, পদ, হস্ত, মালাকা, বর্তিকা, কারা বা সুরেশ্বর এবং তোতাকার্য ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে এই 4টি শিক্ষাকেন্দ্রে নিযুক্ত ছিলেন। এই 4টি মঠের প্রত্যেকটির পরবর্তী নেতারা গণিতের প্রতিষ্ঠাতা আদি শঙ্করের সম্মানে শঙ্করাচার্য নামে পরিচিত। এই হিসাবে তারা দশনামী সন্ন্যাসীদের নেতা, যাদেরকে অদ্বৈত বেদান্তের হেফাজতে বলা বলে মনে করা হয়। উত্তরাঞ্চলীয় মঠটি জ্যোতির্মঠ শহরে অবস্থিত। পদ্মপাদাচার্য গণিতের প্রথম নেতা হন। জগন্নাথ মন্দিরের সাথে মঠের ঐতিহ্য সম্পর্ক রয়েছে, যা পুরীতে অবস্থিত। এটিকে গোবর্ধন মঠ বলা হয় এবং এর উপর অবস্থান রয়েছে যাকে শঙ্করানন্দ মঠ বলা হয়। এখানে গোবর্ধন মঠে শঙ্করাচার্যদের সম্পূর্ণ তালিকা রয়েছে। স্বামী ভারতীয় কৃষ্ণতীর্থ, যিনি তখন দ্বারকা মঠের নেতা ছিলেন, 1925 সালে গোবর্ধন মঠের নেতৃত্ব পদ গ্রহণ করেন। শঙ্কর পুরুষোত্তম তীর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ পরিদর্শন করার সময় তার পক্ষে গণিতের তত্ত্বাবধান করেছিলেন। 1960 সালে ভারতীয় মহাসমাধি লাভ করার পর যোগেশ্বরানন্দ তীর্থ তার স্থলাভিষিক্ত হন, যিনি 1 বছর পরে 1961 সালে মহাসমাধিও লাভ করেন। 1964 সালে অনিশ্চয়তার সময় পরে নিরঞ্জনাথ দেব তীর্থ নামে একজন শিষ্য ভারতীয় উইলে নামকরণ করা একজন শিষ্য দ্বিচিনন্দ সিংহারের দ্বারা প্রতিষ্ঠিত হন। নিরঞ্জনাথ দেব তীর্থ হিন্দু জনগণকে প্রভাবিত করে তার অজনপ্রিয় রাজনৈতিক মতামতের জন্য পরিচিত হন। 1962 সালে নিশ্চালানন্দ সরস্বতী তার উত্তরসূরি মনোনীত করার পর পদত্যাগ করেন। নিশ্চালানন্দ সরস্বতী 1943 সালে দারভাঙ্গা জন্মগ্রহণ করেন। তিনি দারভাঙ্গার মহারাজা রাজ পণ্ডিতের পুত্র। তিব্বিয়া কলেজে ছাত্র থাকাকালীন তিনি সন্ন্যাসী প্রবেশের সিদ্ধান্ত নেন এবং কাশী, বৃন্দাবন, নৈমিষারণ্য, শৃঙ্গেরি ইত্যাদি শাস্ত্র অধ্যয়ন করার সময় কাটান। 1974 সালে তিনি স্বামী কারপাত্রীর কাছ থেকে দীক্ষা নেন। তিনি তাকে নিশ্চলানন্দ নামে দিয়েছিল। 11 ফেব্রুয়ারি 2018 স্বামী নিশ্চলানন্দ সরস্বতী পট্টাভিষেক 25তম বার্ষিকী। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রবীর বিক্রম শাহ দেব এবং পুরীতে গজপতি মহারাজ দিব্য সিংহের উপস্থিতিতে পালিত হয়েছিল।
মুহূর্তে আমরা এসে পৌঁছালাম নববিহার থেকে এসে ওমকারেশ্বর মন্দিরের সামনে, মানে শিব মন্দিরের সামনে। নরসিংহ মন্দির পুরী, উড়িষ্যা, ভারতের গুন্ডিচা মন্দিরের পশ্চিম দিকে এবং ইন্দ্রধনুষ্য ট্যাঙ্কের পূর্বে অবস্থিত। মন্দিরটি পশ্চিম দিকে মুখ করে এবং মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট। স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে নৃসিংহ মন্দির এবং নৃসিংহ মন্দির নামেও ডাকে। অধিপতি দেবতা হলেন ভগবান নরসিংহ। মন্দিরের ভিতরে ভগবান নরসিংহ দুটি মূর্তি রয়েছে, একটির পিছনে আরেকটি। সামনের ছবিটিকে শান্তা নরসিংহ বলে। স্থানীয় ভাষায় শান্ত মানে শান্ত বা শান্ত। যে কেউ ভগবান নরসিংহের এই মূর্তিটাকে দেখবে তার ক্রোধ, হতাশা, উদ্বেগ দূর হয়ে যাবে। পিছনের দেবতাকে বলা হয় উগ্র নরসিংহ। স্থানীয় ভাষায় উগ্র মানে রাগী। তিনি নরসিংহের অভ্যন্তরীণ মেজাজ। যেমনটি স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে, একবার রাজা ইন্দ্রদুষ্য 1000 বছর ধরে অষ্টমের যজ্ঞ করার ব্যবস্থা করার জন্য নীলকণ্ঠেশ্বর মন্দিরের কাছে অবস্থান করেছিলেন। ঋষি নারদের পরামর্শে রাজা ইন্দ্রদুম্ন কালো পাথর থেকে একটি নৃসিংহী মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তিটিকে কালো চন্দন কাঠের গাছের নিচে রেখে তার পুজো করেন। বিশ্বাস করা হয় যে এই মন্দিরের সামনে অষ্টমের যজ্ঞ হয়েছিল, তাই তিনি যজ্ঞ নরসিংহ নামে পরিচিত। ভক্তরা এই পবিত্র স্থানের পর শ্রী নীলকণ্ঠেশ্বর, যজ্ঞ নরসিংহ এবং পঞ্চমুখী হনুমান দর্শন করলে আরো পুণ্য অর্জন করবে। নৃসিংহ মন্দিরে নরসিংহ জন্ম, সাতপুরি, অমাবস্যা প্রভৃতি উৎসবগুলিকে অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়। কালাপাহাড় যখন পুরী আক্রমণ করে বিভিন্ন মন্দিরে দেবতারা ভাঙচুর করছিল, তখন তিনি শান্ত নরসিংহের মূর্তি দেখেন এবং তার ক্রোধ প্রশমিত হয়। তাই তিনি পরিকল্পনা অনুযায়ী দেবতাকে ভাঙতে পারেননি। শান্তা নরসিংহের বৈশিষ্ট্য মানুষের মতো। তার একটি ধারালো মানব নাক, একটি বড় কোকড়া গোপ এবং একটি প্রসারিত জিহ্বা রয়েছে। মন্দিরে অহিন্দুদের অনুমতি নেই, তবে দেবতারা দরজা ভেঙে দৃশ্যমান। পঞ্চরাত্র এবং বৈক্ষণস অনুসারে বিষ্ণুর কেন্দ্রীয় মূর্তি চারপাশের মূর্তি দ্বারা বিশিষ্ট হওয়া উচিত। তা পুরুষ, সত্য, অচিত, অনিরুদ্ধ বা বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুৎমন্য, অনিরুদ্ধ হোক বা কেন।
এখানে অনুরূপ প্যাটার্ন অনুসারে করা হয়েছে, যেখানে প্রধান দেবতা নৃসিংহ পশ্চিম দিকে মুখ করে এবং অন্যান্য দেবতারা চারপাশে নিম্নরূপ। বিমানের পাশের 3 দিকের কেন্দ্রীয় কুলুঙ্গিত বরাহ, ত্রিবিক্রম এবং বিষ্ণুর প্রধান দেবতার পার্শ্ব দেবতার মূর্তি রয়েছে। বরাহের মূর্তি দক্ষিণের দিকের পার্শ্ব দেবতা, তিনি তার উন্নতি পীঠের ডান উপরের কুলুঙ্গির পার্শ্ব দেবতা হলো ত্রিবিক্রম। ত্রিবিক্রমের 4 হাতের মূর্তি স্থাপিত হয়েছে ডবল পাহাড়ি বিশিষ্ট পদ্মের চত্বরে। তিনি যথাক্রমে ডান উপরের হাতে গদা, ডান নিচে পদ্ম ফুল, বাম উপরের হাতে চক্র এবং বাম নিচের হাতে শঙ্খ ধারণ করে। দেবতার দুপাশে শ্রীদেবী ও ভূদেবীর মূর্তি রয়েছে। দেবতার ডান পা মাটিতে দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে এবং একটি উন্নীত বাম পা ব্রহ্মার প্রতিমূর্তি স্পর্শ করেছে। তার উন্নতি পায়ের নিচে বালির একটি দৃশ্য রয়েছে, যিনি বামনকে উপহারটি উপস্থাপন করেছেন যখন শুক্রাচার্য হতাশ হয়ে তার উপরে তুলেছেন। চার হাত বিশিষ্ট বিষ্ণুর মূর্তি হল প্রধান দেবতার পূর্ব বা পিছনের কেন্দ্রীয় কুলুঙ্গির পার্শ্ব দেবতা। কেন্দ্রীয় দেবতা হল গর্ভগৃহের অভ্যন্তরের উগ্র নৃসিংহ এবং পশ্চিমমুখী শান্ত নৃসিংহ হল উগ্র নৃসিংহের প্রথম বিস্তৃত। অবশেষে 5টি মূর্তি ঐতিহ্যগত বৈষ্ণব আগম শাস্ত্র অনুসারে সম্মান। সেখানে থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম মা বিপত্তারিণী মন্দির। কিন্তু রাত্রি অনেক হয়েছিল বলে মন্দির বন্ধ ছিল। বাইরেটা ঘুরে আবার চলতে শুরু করলাম এবার রাত্রে সমুদ্র দেখার জন্য।
রাস্তার দুধারে প্রচুর দোকানপাট, খেলনা থেকে চুড়ি, ক্লিপস, লেডিস ব্যাগ, বিভিন্ন চাবির রিং, শাখা, পেন স্ট্যান্ড, বাচ্চা থেকে বড়দের টুপি, লেডিস পার্স, রং বেরঙের ব্যাগ, বাচ্চা থেকে বড়দের অ্যালুমিনিয়ামের বাসন, থালা, বাটি, হাঁড়ি থেকে আরও কত কি। আবার দেখতে পেলাম জিভে গজাও। রাস্তা থেকে সি বিচে নামতেই দেখি দুধারে সারি সারি বিভিন্ন দোকান। সেখানে শঙ্খ, ডাব, ঘর গোছানোর উপকরণ, বাচ্চাদের খেলা, ঠাকুর ঘরের জিনিসপত্র, রান্নার জিনিসপত্র, আরো কত কি। এক মুহূর্তের জন্যই চোখ ফেরাতে পারবে না, মনে হচ্ছে সবই যেন কিনে নিয়ে চলে যায়, কিন্তু পকেটটাও তো দেখতে হবে। পিতলের বাসন, বিভিন্ন হ্যান্ডব্যাগ, আর বাচ্চাদের জিনিসপত্র দেখলে তো চোখই ঘোরাতে পারবে না। ট্রেন, রান্নাবাটি, টেডি বিয়ার, ঢোল, ব্যাগ, ব্যাট, হেলিকপ্টার, কার, বাস, ট্রাক, কত কি। একটু ভেতরে যেতেই চোখে পড়লো শঙ্খ, ঝিনুকের তৈরি হাতের কাজ, আরো কত।
রাতের সমুদ্র দেখতেই মনোময় লাগছে, তার সাথে আকাশের চন্দ্রমামা উকি দিচ্ছে, কি অপরূপ দৃশ্য। দ্বিতীয় দিনটা আমাদের খুব ভালো করেই আনন্দই কাটালাম। আবার দেখা হবে আমাদের তৃতীয় এবং লাস্ট পার্টে। সাসপেন্স থাকলো, শুধু দেখলে হবে না, এনজয়ও করো। আমাদের স্ট্রিমিং চ্যানেলটা ইউটিউব স্টুডিও ভিক ফিল্মস, প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও বলছি, পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলো না।